জি স্যার। বোর্ড দেখতে পাও? জি স্যার। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা এখনই ক্লাস শুরু করব। আমাদের আজকে কি করার কথা ছিল বলো তো? স্যার পঞ্চম অধ্যায়ের বাকিগুলোর সমাধান। স্যার আমরা ষষ্ঠ পঞ্চম চ্যাপ্টার অধ্যায়ের, হ্যাঁ বলো। যদি আরেকটা ক্লাস একটু আমাদের দেন সলভের জন্য, সেটা বরং ভালো হয়। কিসের জন্য? পঞ্চম অধ্যায়? প্লিজ স্যার, কারণ ষষ্ঠ চ্যাপ্টার শুরু না করলে দেরি হয়ে যাচ্ছে, এক্সাম আছে সামনে। না, পঞ্চম অধ্যায় তো মনে হয় বেশি সমস্যা আজকে নাই, আছে কি? আজকে অল্প না? জি স্যার, এমসিকিউ কিছু সমস্যা আছে। এমসিকিউ সমস্যা না আমরা সমাধান করেছিলাম গতদিন। স্যার সম্পূর্ণ তো হয় নাই। এমসিকিউ হয় নাই? আচ্ছা, কোন বই বাকি ছিল বলো, একটু দ্রুত বলবা। সাধারণ তপন নাকি আমির হোসেন? স্যার শাহজাহান তপন। সাধারণ তপন বলো, প্রশ্ন বলো দ্রুত। স্যার 62। সাধারণ তপনের 62 নাম্বার। তার আগে 58। কয় নাম্বার? 58, 58। 58, 58। 58 কি বলো তো? স্যার একটি 58 প্রশ্ন। সাপেক্ষে দুটি বস্তু জড়তার ভ্রামক যথাক্রমে I এবং 2I যদি তাদের ঘূর্ণন গতিশক্তি সমান হয়, তবে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? এটা তো 5 নাম্বার অধ্যায় না স্যার এটা 4 নাম্বার। স্যার স্যার এটা পঞ্চম অধ্যায়েরই একটা এমসিকিউ। এখানে কি বলছে? ঘূর্ণন গতিশক্তি যদি সমান হয়, তাই তো? ঘূর্ণন শক্তি ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার, এটা জানো তোমরা? চতুর্থ অধ্যায় এটা পঞ্চম অধ্যায় না, এটা চতুর্থ অধ্যায়। জি স্যার জানি। ইকুয়াল টু হাফ আই ওমেগা স্কয়ার। এখানে কি বলছে? দুইটা বস্তুর ঘূর্ণন গতিশক্তি সমান। ওকে, তারপরে কি বলছে জানো? স্যার বস্তু দুইটার ঘূর্ণনের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক I এবং 2I হয় যথাক্রমে, তাহলে তাদের কৌণিক ভরবেগের অনুপাত কত? এবং 2I। আই, ওকে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে 2i। ওকে, তাহলে এখান থেকে E1 ইজ ইকুয়াল টু হাফ I1, I1 মানে আই, হাফ আই ওমেগা স্কয়ার, আর E2 ইজ ইকুয়াল টু হাফ ইনটু 2i ওমেগা স্কয়ার। তাহলে এই দুইটার অনুপাত কত হবে বলো? কাটাকাটি করলে 1:2। তারপর এটা 58 ছিল, তারপরে 60। স্যার 62। 62 নম্বর প্রশ্নটা বলো। স্যার 30 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে কোন স্থানে এর বিভব শক্তি, গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে? আচ্ছা, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ 2EP, গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তাহলে এটা যদি আমরা ধরি x, তাহলে জায়গায় কি লিখবো? mg h মাইনাস x ইকুয়াল টু 2 ইনটু mg x। মনে আছে না? জি। গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, এখানে তোমার প্রশ্ন এটা বলছে। আর আমরা ইপি এর মান জানি mg x, আর ইকে এর মান জানি mg h মাইনাস x। বসিয়ে দিলাম, mg কাটা, আর এই জায়গায় h এর মান 30 মিটার, x এর মান বের করলে শেষ। ওকে, তারপর স্যার 64 নাম্বার। কোন বস্তুর 64 নাম্বার প্রশ্ন। গতিশক্তি 300% বৃদ্ধি করা হলে উক্ত বস্তুর ভরবেগ কত বৃদ্ধি পাবে? বৃদ্ধি। ওকে, ইকা ইজ ইকুয়াল টু পি স্কয়ার বাই 2m, জানো? জি স্যার। ওকে,
তার মানে হচ্ছে ই কে সমানুপাতিক পি স্কয়ার, তার মানে হচ্ছে ই কে 2 ডিভাইডেড বাই ই কে 1 ইজ ইকুয়াল টু পি 2 স্কয়ার ডিভাইডেড বাই পি 1 স্কয়ার। জানো? কথা বলো, জানো? জি স্যার, জি স্যার, জি স্যার। ওকে, এবার 300% বৃদ্ধি করা হলে কথাটার মানে কি? ই কে 1 ইজ ইকুয়াল টু ই কে ধরলাম, তাহলে ই কে 2 ইকুয়াল টু ই কে 2 ইকুয়াল টু হবে ই কে থাকবে প্লাস 300%। ই কে আগে যেটা ছিল সেটা থাকবে, তার সাথে 300% যোগ হবে। 300% মানে হচ্ছে 3, এটা হচ্ছে 4 ই কে হবে, 4 ই কে। এবার যদি আমি এখানে মান বসাই 4 ই কে ডিভাইডেড বাই ই কে, ই কে কাটা P2 by P1 হোল স্কয়ার বা P2 by P1 equal to 2, সুতরাং P2 is equal to 2P1। বলো এখানে আগের ভরবেগ হচ্ছে P1, পরের ভরবেগ হচ্ছে P2, তাহলে পরের স্যার ভরবেগ কিন্তু হবে আগের ভরবেগের দ্বিগুণ। কয় গুণ হবে? দ্বিগুণ, দ্বিগুণ কিন্তু মানে স্যার কয় এখানে পার্সেন্ট? উত্তর দিতে 100%। আমি শেষ করি তারপরে বলতে পারবো। দ্বিগুণ মানে কয় পার্সেন্ট? 200%। দ্বিগুণ মানে কয় পার্সেন্ট? 200%। কথা বলো। স্যার 200%। দ্বিগুণ মানে 200%। এবার P2 এর মান আগের যেটা ছিল তার 200% হবে, তাহলে বাড়বে কতটুকু? আগে ছিল 100%, এখন হলো 200%, তাহলে কত পার্সেন্ট বাড়লো? 100% 100%। 100% বাড়লো। ক্লিয়ার? তারপর তারপর স্যার 65 নাম্বার। 65 নাম্বার কি বলছো? একটি হ্যাঁ, বন্দুকের গুলি কোনো দেওয়ালের মধ্যে 0.05 মিটার প্রবেশ করার পর অর্ধেক বেগ হারায়। গুলিটি দেওয়ালের অর্ধেক বেগ মধ্যে যদি আর হারায় কত দূর প্রবেশ করতে আর পারবে? কত দূর যাবে? এটার ক্ষেত্রে এই অঙ্কটা আমি করেছি, এই অঙ্কটা হুবহু করেছি না? এই অঙ্কটা এই অধ্যায়ে করাই জি নাই। স্যার, আপনি ইয়েতে দিছিলেন মানে প্রশ্ন দিছিলেন যখন পড়াইছিলেন তখন। এটা হচ্ছে গতিবিদ্যার মধ্যে করেছি, গতিবিদ্যা। আর এই জি জায়গায় স্যার, এই অবজেক্টিভের জন্য, হ্যাঁ গতিবিদ্যার মধ্যে করেছি। আর এই জায়গায় অবজেক্টিভের জন্য বলে দিচ্ছি, যখন একটা বন্দুকের গুলি কোনো দেয়ালে, পানিতে অথবা বালুতে প্রবেশ করে আর যদি অর্ধেক বেগ হারায়, তাহলে ওই গুলিটি যতটুকু আগে প্রবেশ করেছিল, তার কতটুকু ইয়ে করবে বলো তো? স্যার 1 আর বাই 3। অতিক্রম করবে কতটুকু? কতটুকু বলো? স্যার 1 বাই 3। 1/3। গুড, মনে আছে। 1/3 ইন্টু 0.05, এটা হবে উত্তর। তারপর স্যার একটু আরেকবার বলবেন এই উত্তরটা কিভাবে হলো? এই উত্তরটা হলো, যদি অর্ধেক বেগ হারায়, কতটুকু বেগ হারায়? অর্ধেক। অর্ধেক। সেই ক্ষেত্রে যতটুকু আগে প্রবেশ করেছে, পরবর্তীতে তার 3/1 প্রবেশ করবে। পরবর্তীতে কতটুকু প্রবেশ করবে? 1/3। 1/3। এবার এটা সূত্র ছিল এটা দিয়ে, v স্কয়ার ইজ ইকুয়াল টু v নট স্কয়ার প্লাস 2as। এই সূত্রের ব্যবহার করে আমরা এই অঙ্কটা করেছিলাম। এটা হলো শুধুমাত্র এই শর্ট টেকনিকটা অর্ধেক বেগ হারানোর ক্ষেত্রে প্রযোজ্য, অন্য কোনো ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। কথা কি বোঝাতে পেরেছি? জি স্যার। ওকে, তারপর স্যার আরেকটা সমস্যা হচ্ছে P1 ও P2 ক্ষমতা বিশিষ্ট দুইটি যন্ত্র যথাক্রমে 20 সেকেন্ড এবং 10 সেকেন্ড এ কয় নাম্বার? নাম্বারটা বলে নাও আগে। 68। 68। হ্যাঁ বলো। P1 ও P2 ক্ষমতা বিশিষ্ট দুইটি যন্ত্র যথাক্রমে 20 সেকেন্ড এবং 10 সেকেন্ড এ 10 কেজি ভরের একটি কাঠের গুঁড়িকে একই সমতল থেকে 1.5 মিটার উচ্চতায় উঠাতে পারে। হ্যাঁ, এই বলো। ক্ষেত্রে বলছে স্যার P1 ক্ষমতা সম্পন্ন যন্ত্রের কাজের পরিমাণ কত? P1 ক্ষমতা বস্তুর হোক ভর অথবা 10 P2 কেজি। হোক, হ্যাঁ এটা ওই ক্ষমতার উপর নির্ভরশীল না, কাজের পরিমাণ W = mgh। স্যার তাহলে 10, 200 হওয়ার কথা না? এটা হবে এটা। স্যার কিন্তু উত্তরটা মিলাতে পারি না আমি।
এটা উত্তর এটা আসছিল করে 147 কিন্তু আনসারে দেওয়া 200। আচ্ছা এটা কত আছে? এটা 147 আছে। 147 স্যার 147 আসছে কিন্তু আনসার ভুল দেওয়া। আনসার ভুল। আনসার ভুল। স্যার তারপর 71 নম্বর সংখ্যা ছিল। বলো। স্যার একটি বস্তুর রৈখিক ভরবেগ 50% বৃদ্ধি করলে গতিশক্তি বৃদ্ধি পায় কত? একটি বস্তুর রৈখিক ভরবেগ, এটা এই যে এটা স্যার আজকে কি অধ্যায় 6 পড়াবেন? এখনই পড়াবো। তাই ইকে আমি হোসেন স্যারের সমস্যা আছে। এই যে এটা হলো তুমি এখন যে প্রশ্ন করেছো রৈখিক ভরবেগ মানে হচ্ছে পি। পি এর মান কয় পার্সেন্ট বাড়াবো? স্যার 50%। তার মানে P1 সমান যদি P হয় P2 সমান হবে P প্লাস 50% P 1.5 P। এই যে এই সূত্রের মধ্যে বসিয়ে দিবা যা হবে বের হয়ে স্যার যাবে। একটা সমস্যা। তারপর হ্যাঁ বলো। 79। 79 জি স্যার। বলো। স্যার একটি জলবিদ্যুৎ কেন্দ্রে বাঁধের গভীরতা 20 মিটার। প্রতি সেকেন্ডে হ্যাঁ। কত কেজি পানি অবশ্যই টারবাইনের ব্লেডের উপর পড়তে হবে যাতে এটি 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে? 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। P 0.5 মেগাওয়াট 0.5 into 10 to the power 6 ওয়াট। আরেকবার একটু প্রশ্নটা বলো তো। একটি জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধের গভীরতা 20 মিটার। হ্যাঁ 20 মিটার। প্রতি সেকেন্ডে কত কেজি পানি অবশ্যই টারবাইনের ব্লেডের উপর পড়তে হবে যাতে এটি 0.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে? ওকে ঠিক আছে, সমস্যা নাই। পি এর মান এত, টি এর মান 1 সেকেন্ড, এইচ এর মান হচ্ছে 20 মিটার। এখান থেকে এম এর মান বের করবা, পারবে না? জি স্যার। তারপর স্যার আর নাই। আর নাই। ওকে, আর কি সমস্যা আছে? আর কোন বইয়ের সমস্যা? সমস্যা। স্যার আমির হোসেন বইয়ের সমস্যা। আমির হোসেন বইয়ের সমস্যা বলো। আমির হোসেন বই আমার কাছে আছে, আর নাম্বার বললেই হবে। স্যার এমসিকিউ খালি নাম্বার বললেই হবে। 366 পেজ 16 নম্বর। 300 কত? 66। আমার এখানে দেখি আমার বেশি। ওকে 16 নাম্বার। 16 নাম্বারটা গ্রাফ, তাই তো? না স্যার, প্রশ্নটা বলো। একটি রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটি তক্তা ভেদ করতে পারে। ওরূপ 16টি তক্তা ভেদ করতে গুলির বেগ কত গুণ হতে হবে? 4 গুণ করতে হবে। 16টি তক্তা ভেদ করতে হলে 4 গুণ করতে হবে। ওকে, তোমাদের মুখের কথার উপর উত্তর দেই। গতিশক্তি ইকুয়াল টু হাফ এমভি স্কয়ার। এবার একটা তক্তা ভেদ করতে গেলে তার একটা নির্দিষ্ট গতিশক্তি লাগে। যদি 16টি তক্তা ভেদ করতে হয়, কয়টা তক্তা ভেদ করতে হয়? 16টি। 16টি তক্তা ভেদ করতে হলে এই যে এই জায়গায় গতিশক্তি হইতে হবে 16 গুণ। গতিশক্তি কয় গুণ হইতে হবে? 16 গুণ। 16 গুণ। যদি এটা 16 হয় তাহলে এখানে হচ্ছে ভি স্কয়ার, এগুলো তো সব ধ্রুবক। তাহলে ভি এর মান হবে √16 সমান হচ্ছে 4 গুণ। এই যে এটা 16 গুণ হইলে বেগের মান হবে 4 গুণ। যদি 25 গুণ মানে 25টা তক্তা ভেদ করতে হয় তাহলে বেগের মান করতে হবে 5 গুণ। উল্টা ভাবে যদি বলি, বেগের যদি হ্যাঁ বলো। স্যার p √n এরকম কি কোনো সূত্র আছে? আরেকবার ভি √n n না, এরকম কোন সূত্র নাই। এরকম কোন সূত্র নাই। এরকম সূত্র তুমি যেটা করতে পারো বা দেখতে পারো সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য যে গাইড গুলো আছে সেই জায়গায় কিছু শর্ট টেকনিক থাকে, সেই জায়গায় এটা ব্যবহার করতে পারেন। তারপর 19 নম্বর। হ্যাঁ প্রশ্ন বলে দাও। 19 তো মিলে না তো। হ্যাঁ বলো। স্যার এটা গ্রাফ। 19 নাম্বারটা গ্রাফ। জি স্যার। 19 নাম্বারটা গ্রাফ।
19 নাম্বারটা গ্রাফ, কি গ্রাফ বলো তো? উদ্দীপকে কি বলা আছে? একটি স্যার বস্তুকে দৈর্ঘ্য খাওয়া বৃদ্ধির উপরে দিলে পরিবর্তন, স্যার দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন দেখানো হয়েছে স্যার স্প্রিং এর প্রযুক্ত বলের। নিউটন পার মিটার এককে স্প্রিং ধ্রুবক কত? নিচে লেখো চিত্রটিতে একটি স্প্রিং এর প্রযুক্ত বলের সাথে দৈর্ঘ্য বৃদ্ধির পরিবর্তন দেখানো হয়েছে, এটা না? জি স্যার। এটা হচ্ছে 18 আর 19 দুইটা একসাথে, তুমি একটা বললো 19। জি স্যার 19 নম্বর সমস্যা, এখানে নিউটন পার মিটার এককে স্প্রিং ধ্রুবক কত? নিউটন পার মিটার এককে স্প্রিং ধ্রুবক কত? এটা তো 18 নাম্বার, তোমার এখানে 19। স্যার ওকে ওকে ঠিক আছে, সমস্যা নাই। এখানে দেখো দেওয়া আছে হচ্ছে নিউটন আর হচ্ছে পার সেন্টিমিটার। এখানে এরকম একটা গ্রাফ দেওয়া আছে, এই জায়গায় এ একটা বিন্দু আছে, দেখো এ বিন্দু, এ বিন্দুতে এখানে বল হচ্ছে 3 নিউটন, নিউটন এককে, আর এই দিকে হলো সেন্টিমিটার এককে দেওয়া, সেন্টিমিটার। তাহলে এইটা হলো 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। তাহলে এখানে বল যখন 3 নিউটন তখন এটা 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে কত? 0.02 মিটার। তাহলে k is equal to f by x, এটার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই 0.02, রেজাল্ট যা হবে তাই। তারপর 48, 47 গেল, 48। 1 কেজি ভরের একটি বস্তুকে, এটা 1 কেজি ভরের একটি বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধের একটি অনুভূমিক বৃত্তাকার পথে এত সময় ঘুরানো হচ্ছে, এর ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ। এক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের পরিমাণ হচ্ছে 0। 1 কেজি ভরের একটি বস্তুকে এত ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে এত মিটার পার সেকেন্ড সময় দ্রুতিতে ঘুরানো হচ্ছে, এখানে কাজের পরিমাণ হবে 0, এখানে উত্তর নাই। কাজের পরিমাণ কত হবে? 0। তারপর 33, 48 এর পরে 33 হয়। আচ্ছা, সংরক্ষণশীল বল হলো, সংরক্ষণশীল বল স্যার এটা না কোনটা বলো? স্যার একটা উদ্দীপকের একটি কণার উপর এফ সরণের একটি বল প্রয়োগে এফ 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 এর মান হচ্ছে 2i + 3j - 2k, এটা স্যার এটা। জি স্যার এফ ও আর এর মধ্যবর্তী কোণ কত? এফ ও আর এর মধ্যবর্তী কোণ, এইটা তো ভেক্টর, এই যে এটা এফ ডট আর ইকুয়াল টু এফ আর cos θ, ভেক্টর করো নাই? ভেক্টর করেছো? তোমাকে জিজ্ঞেস না করছি স্যার। ভেক্টর অধ্যায়টা কি পড়েছো? না স্যার। এই সেরেছে, তাহলে তো সমস্যা। আমার ইউটিউব চ্যানেলে দেখবা ভেক্টর অধ্যায়টা আছে, দেখে নিও। আচ্ছা স্যার। স্যার 49, 49, একটি কুয়ার গভীরতা এত ব্যাস এত, না স্যার এগুলো 1 তো কেজি বাচ্চা, ভরে একটি বস্তুকে 0.5 মিটার ব্যাসার্ধের একটি অনুভূমিক ওটা তো বৃত্তাকার পথে অলরেডি 2 মিটার পার সেকেন্ড। ওটা তো অলরেডি বললাম, ওটা অলরেডি বললাম, এটার উত্তর হবে 0, একটু আগে বললাম, উত্তর হবে 0। স্যার 63 নম্বর। 63 নম্বর 20 কেজি ভরের, এটা ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত 5 মিটার দীর্ঘ একটি ঢালু পথে 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হবে। 60 নম্বরটা। আচ্ছা ঠিক আছে, ওকে, পেয়েছি, আমি খুঁজে পেয়েছি। মানে তোমার নাম্বারের সাথে আমার নাম্বার একটু মিলছে না, কিন্তু প্রশ্নগুলো খুঁজে পাচ্ছি। ভূমির সাথে 30 ডিগ্রি কোণে আনত, কয় ডিগ্রি কোণে আনত? 30 ডিগ্রি। এখানে 5 মিটার দীর্ঘ, কয় মিটার দীর্ঘ? একটি ঢালু পথে 5 মিটার। 100 গ্রাম ভর বিশিষ্ট একটি বস্তু যে গতিশক্তি প্রাপ্ত হয়, এই জায়গায় 100 গ্রাম ভরের একটি বস্তু
যে গতিশক্তি প্রাপ্ত হয় সেই গতিশক্তি বের করতে হবে। ওকে, এবার এখানে যদি 30 ডিগ্রি হয় এই জায়গায় হবে 60 ডিগ্রি, সত্য না মিথ্যা? জি স্যার। 60 ডিগ্রি। ওকে, এটা লাগবে না, সহজ হিসাব। এখান থেকে এখানে আসলে বস্তুটি যে গতিশক্তি প্রাপ্ত হবে, এখান থেকে এখানে আসলে বস্তুটি সমান গতিশক্তি প্রাপ্ত হবে। এটা কি বুঝো নাকি বুঝো না? জি স্যার। কি জি স্যার? বুঝি জি স্যার না বুঝি না জি স্যার? জি স্যার বুঝি। বুঝি। তাহলে W = mgh, গতিশক্তির পরিমাণ শেষ। W = কি বলেছি? এমজিএস। হ্যাঁ, এইখানে বিভব শক্তি যা, এইখানে গতিশক্তি তা। তাহলে EK = mgh, এই জায়গায় EP = mgh। স্যার তাহলে তো আমি সত্য বল, এইচ এর মান বের করতে হবে না? কিছু দরকার নাই। এখানে যেটা লাগবে সেটা হলো এইটার দিয়ে এইটার H এর মান লাগবে, এই যে এটা। জি স্যার। এই যে এখানে কোনটা আছে, এটা অতিভুজ, এটা ভূমি। তাহলে cos 30 ডিগ্রি = h/5, এখান থেকে H এর মান বের করে নেওয়া শেষ। তারপর স্যার 68, একটি চলন্ত বস্তু সমান ভরের অপর একটি বস্তুকে আঘাত করলো, গতিশক্তি কত অংশ স্থানান্তরিত হবে? একটি চলমান বস্তু সমান ভরের অপর একটি বস্তুকে আঘাত করলো, এখানে কিন্তু ক্লিয়ার বলা নাই অপর একটি বস্তু কিভাবে, একটি চলমান বস্তু অপর একটি বস্তুকে আঘাত করলো, গতিশক্তি কত অংশ স্থানান্তরিত হবে। অপর বস্তুটা কিভাবে আছে সেটা কিন্তু বলা নাই। যদি অপর বস্তু বিপরীত দিক থেকে সমান বেগে গতিশীল হয়, সমান বেগে যদি গতিশীল হয় তাহলে দুইটা মিলে হয়ে যাবে 0, দুইটা মিলে টোটাল গতিশক্তির মান হবে 0। একই দিকে গেলে একরকম হবে, একটা বস্তু স্থির থাকলে আরেক রকম হবে। তো আমরা এখানে ধরে নিলাম একটা বস্তু স্থির আর একটা বস্তু ধাক্কা দিল, তাহলে সমান ভরের বস্তু যদি হয় তাহলে 50% শক্তি দিয়ে দিবে। কয় % শক্তি দিয়ে দিবে? 50%। স্যার অ্যানসার দাও 100%। বস্তুকে আঘাত করলে গতিশক্তি কত অংশ স্থানান্তরিত হবে, না 100% কিভাবে হবে? 100% স্থানান্তরিত হবে, ওইটা হচ্ছে বিপরীত দিক থেকে আসলে, বিপরীত দিক থেকে। তো বিপরীত দিক থেকে আসলে এক হিসাব, একই দিকে গেলে এক হিসাব, একটা বস্তু স্থির থাকলে আরেক হিসাব। তারপর বলো 100% হবে না, 50%। তারপর স্যার 78। 57 কি এই বইয়ের? একটু উদ্দীপকটা বলো। যদি বাক্সটিকে বাক্স, উদ্দীপকের দ্বিতীয়টা, তাই তো? ওকে, ঠিক আছে। উদ্দীপকের দ্বিতীয়টা, এটা হচ্ছে ঢাকা বোর্ডের 2015 প্রশ্ন। আমরা এই চিত্রটাই ব্যবহার করতে পারতাম, কিন্তু কিছু মান। এটা কোন বইয়ের? এটা আমির হোসেনের। এখানে হলো থিটা, এই জায়গায় হলো আমাদের এমজি, এই যে এখানে হলো এমজি, এখানে বলা আছে হলো এইখানে উদ্দীপকে ভুল দেওয়া আছে, এটা হবে এমজি কস থিটা আর এটা হবে এমজি সাইন থিটা। এটাও সাইন থিটা দেওয়া আছে, এটাও সাইন থিটা দেওয়া আছে, এটা হবে কস থিটা। এটা উদ্দীপক ঠিক করে নাও। তাহলে এই জায়গায় কি বলছে, এখন যদি বক্সটিকে বিবেগে গতিশীল রাখার জন্য বলের দিকে এ ত্বরণ সৃষ্টি করতে হয়, বলের দিকে এ ত্বরণ যদি সৃষ্টি করতে হয় তবে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে? ক্ষমতা P = FV আমরা জানি, P = FV আমরা জানি। ওকে, তাহলে এবার এখানে যেটা আমাদের বলছে সেটা হচ্ছে, এখন যদি বক্সটিকে বিবেগে গতিশীল রাখার জন্য বলের দিকে এ ত্বরণ সৃষ্টি করতে হয়, কথাটা কেমন হয়ে গেল? আচ্ছা, বক্সটিকে ডালের উপরের দিকে ধ্রুববেগে গতিশীল করতে এর উপর ডালের সমান্তরালে এই দিকে একটা বল প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, প্রয়োগ করা হলো। ওকে, এর হচ্ছে বিবেগে গতিশীল রাখার জন্য বলের দিকে এ ত্বরণ
সৃষ্টি করতে হয় তবে কত ক্ষমতা প্রয়োগ করতে হবে। এইখানে ভাষাগত একটু সমস্যা আছে, তারপরেও সমস্যা নাই। এখানে এফ ভি মানে হচ্ছে এই জায়গায় হবে এম এ ভি, এম এ ভি, আর সাথে হবে এম জি সাইন থিটা। এম এ ভি প্লাস এম জি, এখানেও একটা ভি থাকবে, এম জি ভি সাইন থিটা। এটা হবে উত্তর। কোনটার সাথে মিলে? খ নাম্বার। স্যার 78 নম্বর। পরন্ত ভূমি 78 হতে নম্বর। 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতিশক্তি অনুপাত কোনটি? আরেকবার বলো, আরেকবার। ভূমি হতে পরন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি ও গতি শক্তির অনুপাত কোনটি? পড়ন্ত অবস্থায় ভূমি হতে 5 মিটার উঁচুতে বিভব শক্তি আর গতিশক্তির অনুপাত। এই প্রশ্নে ভুল আছে। এখানে হচ্ছে পড়ন্ত অবস্থায় জি, স্যার। কত উপর থেকে পড়তেছে সেটা তো বলে নাই। জি স্যার। পড়ন্ত অবস্থায় কত উপর থেকে পড়ছে সেটা বলতে হবে। 10 মিটার উপর থেকে না 20 মিটার উপর থেকে সেটা বলে নাই, সেটা বলতে হবে, তাহলে অনুপাত বের করা যাবে, নাহলে বের করা যাবে না। তারপর নতুন বই এগুলোতে ভুল হতো। তারপর তারপর সমস্যা হলো দ্রুত। স্যার তারপর 80 নম্বর। স্যার তারপর একটি 80 নম্বর। হাতুড়ির ভর 1 কেজি, একটি একটি হাতুড়ির ভর হাতুড়ির 1 বল। কেজি, এটি 10 মিটার পার সেকেন্ড বেগে চলে। একটি পেরেকের মাথায় আঘাত করলে এটি এটা তো পেরেকের সরণ পড়াইছিলাম, হলো এটা তো 2 তোমাদের সেন্টিমিটার। পড়াইছি না, এটা পড়াইছি জি স্যার। আগে, আগে ক্লাস দেখতে পারবা, এটা পড়াইছি আমার মনে আছে। তারপর স্যার তারপরে একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি ঘন্টায় 25 × 10⁶ কেজি পানি 50 মিটার উচ্চতায় উঠানো হয়। 70% ক্ষমতা ক্ষয় হলে নষ্ট ক্ষমতা নির্ণয় করো। 70% ক্ষমতা ক্ষয় হলে কয় পার্সেন্ট ক্ষমতা কাজে লাগে? 30%। 30%। 30% কর্মদক্ষতার 30% কর্মদক্ষতা দিয়ে ওইখানে তুমি ক্ষমতা বের করবা। সমস্যা আছে? স্যার অ্যান্সার মিলে না। অ্যান্সার মিলে না? না আচ্ছা স্যার। আমি তোমাকে বলে দেই, এত মানে এত মিটার উঁচুতে প্রথমে বের করবা পি প্রাইম, পি প্রাইম ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই টি। তারপরে যেটা বের করবা ইটা ইজ ইকুয়াল টু পি প্রাইম বাই পি ইনটু 100%। এই জায়গায় এটার মান হচ্ছে 30%, আর এই জায়গায় হবে পি প্রাইমের মান যা আসবে, আর জায়গায় 100%। এবার পি এর মান বের করবা, তাহলে হয়ে যাবে। পি এর মান বের করে অশ্ব ক্ষমতা বের করবা, শেষ। না মিললেও কিছু করার নাই, নিয়ম এটাই। তারপরে স্যার একটা কোশ্চেন হচ্ছে 2 পাই কোণে ঘোরাতে কৃতকাজের স্যার আমি পরিমাণ জুল হলে একটি বস্তুকে কয় ডিগ্রি কত করে ঘুরালে? 2 পাই কোণে 360 ডিগ্রি কোণে ঘোরালে কৃতকাজের পরিমাণ 50 জুল হলে টর্কের মান কত? এখানে বলছে 2 পাই কোণে ঘুরালে কত নম্বর প্রশ্ন বলো তো? স্যার এটা তপন স্যারের বইয়ে 56 নম্বর। তপন স্যারের বইয়ে চলে গেল তুমি আবার? তপন স্যারের বইয়ে 56 তো আমার এখানে নেই। আরেকবার প্রশ্নটা বলো। একটি বস্তুকে 2 পাই কোণে ঘোরাতে কৃতকাজের পরিমাণ 50 জুল। 50 জুল কয় হলে জুল? টর্কের মান কত? 50 জুল। স্যার 50 জুল 50 জুল হলে কি বের করতে বলছে? টর্কের মান বের করতে বলেছে। এটাকে দেখো, টাউ ইজ ইকুয়াল টু এফ আর সাইন থিটা। টাউ ইজ ইকুয়াল টু এফ আর সাইন থিটা, এটা জানো? কথা বলছে না। ভুলে টাউ গেছি। ইজ ইকুয়াল টু এফ আর সাইন থিটা জানো? জি স্যার। ওকে, তাহলে এই যে এফ আর এটা হচ্ছে কাজের মান, আর থিটার মান 2 পাই। বসিয়ে দিলে যা হবে তাই।
তারপর 42 নম্বরে করানো হয়েছে। 42 নাম্বার, কিসের 42? কোন বই? কোন বই দ্রুত শাহজাহান বলো। তপন। শাহজাহান শাহজাহান তপন। তপনের গেছে করো। শাহজাহান তপনের সিরিয়াল তো শেষ। শাহজাহান তপনের সিরিয়াল স্যার শেষ আমির না? হোসেন স্যার বইয়ের একটা সিকিউ সমস্যা ছিল। 42 নাম্বারটা করিয়েছি বাবা, 42 নাম্বারটা করিয়েছি, বলো। শাহজাহান আমির তখন একটা হোসেনের সমস্যা এবার ছিল স্যার, বলবো আবারও সাধারণ তখন বলবা, বলো তাড়াতাড়ি বলো। এই যে কোন স্যার স্টুডেন্ট প্রিন্সিপাল স্যার। আসলে আজকে ষষ্ঠ অধ্যায় করার জন্য এখানে জয়েন করেছিল, তারা তো বিরক্ত হয়ে যাচ্ছে যে তোমরা এখনো পঞ্চম অধ্যায় শেষ করো না। হ্যাঁ বলো। স্যার একটা সাধারণ ত্রিভুজ তপন স্যার, স্যার একটা ত্রিভুজ স্যার 67 স্যার। 67 তো আমার এখানে নাই, বলো। ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজ হ্যাঁ জি আঁকলাম। স্যার হ্যাঁ। এ বি স্যার সমকোণী স্যার। সমকোণী ত্রিভুজ, জি স্যার। ওকে সমকোণী ত্রিভুজ দিলাম। স্যার এ বি সি স্যার, এসি স্যার এ নিচে বি উপরে স্যার, এ বি উপরে। নিচে বি উপরে দিলাম, দিলাম, সমস্যা নেই। এসি হলো স্যার 8 মিটার, এ বি হলো স্যার 10 মিটার। এসি 8 মিটার আর স্যার এ বি হলো 10 মিটার। এ বি 10 মিটার, ওকে। স্যার স্যার বি তো স্যার সি স্যার এই পাশে স্যার, উল্টা দিছেন স্যার। ও আচ্ছা আচ্ছা, এটা হলো সি আর এটা হলো এ, তাই তো? জি স্যার। এ বি হলো 10 মিটার। এটা 10 মিটার, ওকে দিলাম। জি স্যার। 5 নিউটন ওজনের একটি ব্লককে 10 সেন্টিমিটার এ থেকে বি তে নিতে প্রযুক্ত ক্ষমতা কত? এ স্যার থেকে বিতে নিতে, স্যার এ বিন্দুতে আছে স্যার, এ বিন্দু স্যার 5 এ নিউটন। থেকে বিতে নিতে, এ থেকে স্যার বিতে ক্ষমতা নিতে কত? প্রযুক্ত ক্ষমতা P = W/T, এটা জানি তো। জি স্যার। W = mgh/t, মানে FH/t। F এর মান 5, F এর মান 5। এখন আমার শুধু H লাগবে, H বের করতে পারবো না এখান থেকে? আমরা এইচ কুই ওটাকে ধরবো স্যার, যে বিসি। এই যে সরাসরি উচ্চতা, এই যে এখান থেকে বিসি। জি স্যার। ওকে, তারপর আরো সমস্যা আছে? স্যার আমির হোসেন স্যার আমার স্যারের একটা বইয়ের সিকিউ একটা সমস্যা। সিকিউ বলো। হ্যাঁ সিকিউ কোনটা বলো। আমির হোসেন স্যারের বইয়ে কয় নাম্বার? স্যার এই তপন স্যারের বইয়ের 355 নাম্বার। পেজ। তপন স্যারের বই না আমির হোসেন? তপন স্যার। তপন স্যার, ওকে 355 পেজ। আমার এখানে মিলবে না, তুমি কত নাম্বার বলো, সিকিউ কত নাম্বার বলো। স্যার 49 নাম্বার। 49টা সিকিউ তো আমার এখানে নাই, ঠিক আছে রে। এই নতুন বইটা লাগবে না, এটা আগের বই। আচ্ছা তুমি প্রশ্নটা বলো তো দেখি, আমি চিত্রে উপস্থাপন করতে পারি কিনা। আচ্ছা, 30 কেজি ভরের একটি বস্তু হ্যাঁ 21.8 মিটার উচ্চতা হতে ভূমিতে পতিত হয়ে কাদার মধ্যে প্রবেশ করলো, আর কাদার প্রতিরোধ বল। আচ্ছা 30 কেজি ভরের একটি বস্তু 21.8 মিটার 8 মিটার উচ্চতা হ্যাঁ। থেকে মাটিতে পড়লো, মানে কাদাতে পতিত হ্যাঁ। হলো, আর কাদার হলো। প্রতিরোধ বল ধ্রুবক 1030 কিলোগ্রাম ওজন হলে বস্তুটি কাদার মধ্যে কত দূর প্রবিষ্ট হবে? আবার একটু প্রথম থেকে পড়ো। 30 কেজি ভরের একটি বস্তু 21.8 মিটার উচ্চতা হতে ভূমিতে পতিত হয়ে কাদার মধ্যে প্রবেশ করলো, কাদার প্রতিরোধ বল ধ্রুবক 1030 কিলোগ্রাম ওজন হলে বস্তুটি কাদার মধ্যে 1030 কিলোগ্রাম ওজন। হ্যাঁ 1030 কিলোগ্রাম ওজন, ওকে ঠিক আছে। হ্যাঁ তারপর বস্তুটি কাদার মধ্যে কত দূর প্রবিষ্ট হলো এই মানটা বের করতে হবে। ওকে ঠিক আছে, তার মানে বস্তু কাদার ভিতরে কত দূর গেল সেটা আমাদের বের করতে হবে, এই তো প্রশ্ন নাকি? জি স্যার। ওকে, আমি সবাইকে একটু বুঝিয়ে দেই। তোমাদের যাদের বই আছে তো ভালো, সিরিয়াল নাম্বার মিলে যাবে, না হলে আমি এখানে সংখ্যাটা বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো। 30 কেজি ভরের একটা বস্তু 21.8 মিটার উপরে আছে। এবার এটা যখন এই ভূমিতে পড়লো, ভূমিতে পড়ে একেবারে কাদার ভিতরে ঢুকে গেল। কতটুকু ঢুকলো আমি জানি না। এখানে আমাদের একটা কথা বলে দিয়েছে, সেটা হলো কাদার যে প্রতিরোধকারী বল, অর্থাৎ কাদা যে ঘর্ষণ বল বা বিপরীত দিকে যে বলটা দিবে, যে বলের কারণে এই বস্তুটি এখান থেকে যে গতিপ্রাপ্ত হয়,
সেই গতি আস্তে আস্তে থেমে গিয়ে এই জায়গায় 0 হয়ে যাবে গতি। তাহলে সেই বলের মান হচ্ছে 1030 কেজি ওজনের সমান। তার মানে এই জায়গায় হবে 1030 ইন্টু 9.8। স্যার স্যার এই বলো। ভরের ব্যাপারটা বুঝলাম না স্যার। কোন বলের? এটা জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা মানে হচ্ছে এটা দুই ভাবে বলে আর কি। সরাসরি কত বলে বাধা দিল সেটা বলেনি, বলছে এখানে যে বলটা হবে 1030 কেজি ওজনের সমান। 30 কেজি ওজন আছে এই জায়গায়, তার মানে এইটার যে ভর, এই ভরের সাথে 9.8 গুণ করলে এত নিউটন হবে। এবার কথা কি clear এইটা বুঝতে কি স্যার পেরেছো? কাদাটা বিপরীত দিকে বলটা প্রয়োগ করছে? বিপরীত দিকে বল প্রয়োগ করছে, আর এই জন্যই তো এই বস্তুটা এখানে যখন পড়লো, পড়ার পরে নিচের দিকে আস্তে আস্তে তার বেগ কমে কমে এই জায়গায় গিয়ে বেগের মান 0 হয়ে গেল। জি স্যার, বুঝছি। স্যার কিন্তু এফ তো বল না, তাহলে ওজন কিভাবে হলো? বল আর ওজন দুইটা একই জিনিস। বল আর ওজন দুইটা একই জিনিস। W is equal to mg, F is equal to mg। বল আর ওজন দুইটা কি? সেম সেম। সেম সেম। ওকে, ঠিক আছে। এইবার তাহলে আমাদের কি বের করতে হবে? এস এর মান বের করতে হবে। এস এর মান কি বের করা আমাদের জন্য কষ্ট হবে? W is equal to half mv square, Fs is equal to half mv square। এইখানে v এর মান যা, এই যে এটা v, এই v এর মান এখান থেকে বের করব, আর এখানে m এর মান এটা, f এর মান এখানে দেওয়া আছে, s এর মান বের করা কোনো ঘটনা আমাদের জন্য? স্যার তাহলে উচ্চতা কোন কাজে লাগলো? উচ্চতা কাজে লাগবে হচ্ছে এই v বের করতে। v square is equal to v naught square plus 2gh। এই v এর মান বের করতে উচ্চতার কাজে লাগবে। আর কোন সমস্যা আছে? সমস্যা থাকলে বলো। পরের অধ্যায়টা আমরা শেষ করে একদিন টাইম দিব। একদিন টাইমের মধ্যে সমস্যাগুলো বলতে হবে, তাহলে আর এই অধ্যায়ের মাঝে দিয়ে ঝামেলাটা হবে না, ঠিক আছে? বলো, তোমাদের আর কি কোনো সমস্যা? স্যার আর নিতে হবে না, এত সমস্যা দিয়ে কি করবে? হ্যাঁ বলো। স্যার আমির হোসেন স্যারের একটা সিকিউ। আমির হোসেন স্যারের একটা সিকিউ আছে না? ঠিক আছে, আমির হোসেন স্যার যেহেতু ভেজাল করতেছে, বলো। 355 পেজ স্যার, 355 পেজ 11 নম্বর। 11 নাম্বার সিকিউ, 11 নাম্বার সিকিউ ডাইরেক্ট। এটা হলো 250 কেজি ভরের একটি গাড়ি, এটা না স্যার, স্যার একটি বলো। দালানের ছাদের সাথে 5 মিটার লম্বা একটি মই অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণ করে আছে। 60 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের ইট সহ 20 সেকেন্ডে ছাদে উঠলে তার অশ্ব ক্ষমতা বের করো। স্যার এক্ষেত্রে থিটা কি 30 ডিগ্রি হবে না 60 ডিগ্রি হবে? আচ্ছা, আমি তো এখনো সিকিউ পাইনি বাবা, একটি দালান এটা বুঝে পাচ্ছি না। আচ্ছা স্যার শেষের দিকে। শেষের দিকে একটি দালান তো শেষের দিকে অবশ্যই। একটি বস্তুকে একটি উঁচু দালানের ছাদ থেকে ফেলে, এটা না? আচ্ছা তুমি বলো, আমি আবার এটা চিত্র কি বলো আরেকবার। একটি দালানের ছাদের সাথে লাগানো 5 মিটার লম্বা একটি মই মিটার অনুভূমিকের সাথে 5 মিটার 30 লম্বা, ডিগ্রি কোণ। 5 মিটার লম্বা।
এটা জি 360 স্যার। হ্যাঁ বলো 30 ডিগ্রি কোণ করে আছে। কার সাথে 30 ডিগ্রি কোণ করে আছে কার সাথে অনুভূমিকের সাথে। অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে। ওকে ঠিক আছে। 60 তারপর? কেজি ভরের এক ব্যক্তি 20 হ্যাঁ। কেজি ভরের ইট সহ এটা করাইছি না? সেকেন্ডে ছাদে উঠলে স্যার এখানে থিটার মান কত হবে? 10 সেকেন্ডে ছাদে উঠে। ওকে, এখানে উঠে, এখানে যদি উঠে তাহলে কি বের করতে বলছে? ক্ষমতা জি স্যার। mgh/t। হ্যাঁ, এই জায়গায় থিটা কত হবে? আমি আবার বলছি তোমাকে না, সবাইকে বলছি, সবাই মনোযোগ দিবা। থিটা কত হবে সেটা আমি মুখস্থ করে যদি করি তাহলে ভেজালে পড়ে যাবো। আমি এখানে কোনো অঙ্ক মুখস্থ করব না, এটা আমার প্রথম প্রতিজ্ঞা করা। বলো, আমরা কি অঙ্ক মুখস্থ করব? না স্যার। না স্যার। এবার আমি আরেকটা কথা বলেছিলাম, তুমি দালানের ছাদে উঠবা। আমরা যে কোনো একটা বিল্ডিং এর ছাদে উঠবো, আমরা যতগুলো স্টুডেন্ট আছি এখানে সবাই উঠবো। আমি টিচার হিসেবে আমি উঠবো ছাদে। এখন আমার কিছু স্টুডেন্ট চিন্তা করলো যে আমি একটা হেলিকপ্টারে ছাদে উঠবো, আরেকজন চিন্তা করলো আমি বিমান ভাড়া করে ছাদে উঠবো, আরেকজন চিন্তা করলো আমি ড্রোনের মাধ্যমে ছাদে উঠবো, আরেকজন লিফটে উঠবে, আরেকজন সিঁড়ি দিয়ে উঠবে। যে যেভাবে উঠুক, সবার দ্বারা উচ্চতা হবে এটা h। এটা হলো ছাদের উচ্চতা h, নাকি বেশ কম হবে? সেম হবে। না স্যার। বলো, বেশ কম হবে? না স্যার। একজন এখান থেকে বিমানে বা হেলিকপ্টারে এখানে উপরে উঠে আবার এখানে নামলো, তার উচ্চতা হলো এটা h। তার মানে সবার দ্বারা কাজের পরিমাণ সেম, আর সেই কাজের পরিমাণ হবে mgh/t। সরি, কাজের পরিমাণ হবে mgh, আর ক্ষমতা যদি বলে তাহলে mgh/t। এটা মনে থাকবে? বলো। জি স্যার। ওকে, এবার তুমি এই দিক দিয়ে উঠলে না এই দিক দিয়ে উঠলে আমার দেখার বিষয় না। আমি এম এর মান জানি, এই দুইটা মিলে 80 কেজি, সময় জানি 10 সেকেন্ড, আমার শুধু লাগবে h। কি লাগবে? h। ওকে, যদি তুমি এটাকে বলো এইভাবে s, আর এটাকে যদি আমি বলি h, তাহলে এটা যদি হয় কোণ, তাহলে এই জায়গায় বলো এটা কোণ হলে এটা লম্ব আর এটা হলো অতিভুজ। সম্পর্ক সাইন না কস? সাইন। সাইন থিটা, সরি, লম্ব বাই অতিভুজ। সুতরাং h = s sin থিটা। তাহলে এই জায়গায় দেখো আমি লিখতে পারি এইভাবে mg s sin θ/t। দেখছো, mg s sin θ/t। কাজের ক্ষেত্রে কখনো sin θ হয় এটাই তো আমরা জানতাম না, এখন লিখা যায়। এবার যদি কোনো কারণে তুমি এই কোণটা নাও, এই কোণটা হবে 60 ডিগ্রি, যদি এটাকে আমি থিটা বলি তাহলে এইটা থিটা হলে এইটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এটা হবে অতিভুজ। তখন আমার এই সম্পর্কটা কার্যকর হবে না, আমার সম্পর্ক কার্যকর হবে cos θ = h/s। সুতরাং h = s cos θ। তখন আমরা এই জায়গায় লিখবো mg s cos θ / t। তাহলে এই থিটাটা কার সাথে? এই থিটাটা হলো দেয়ালের সাথে বা দাঁড়ানোর সাথে, আর এই থিটাটা কার সাথে? এটা হলো ভূমির সাথে। আমি যে কথা বুঝাতে চাচ্ছি সেটা হলো এই, থিটার মান 30 ডিগ্রি হবে নাকি 60 ডিগ্রি হবে সেটা তো আমি বলবো না, সেটা অঙ্ক বলবে। আমি কিছু জানি না, আমি শুধু নিয়মটা জানি, থিটার মান যা হবে হবে, আমার কোনো সমস্যা নেই। আমি এইগুলো করবোই না। আমি কি করব? আমি আলাদা করে এভাবে h বের করবো, যেভাবে পারি সাইন থিটা দিয়ে পারি, কস থিটা দিয়ে পারি, যেভাবে পারি h বের করবো আর এই সূত্রের মধ্যে বসাবো। তোমার কোনো সমস্যা আছে? না স্যার। আমি যে কথাগুলো জোর করে বলছি সেই কথাগুলো মানে হলো এই, আমি একেবারে বেসিক থেকে করব। আমি যেটা জানি, আমি যেটা শিখছি, আমি যেটা বুঝেছি, আমি সেটা করব। কি হবে না হবে, রেজাল্ট বইয়ের সঙ্গে মিলবে না পরে দেখবো। আর আমি তো আছি, টেনশনের কোনো কারণ নেই। তোমার রেজাল্ট মিলবে না, কেন মিললো না সেটা আমি দেখে দেবো, কিন্তু তোমরা বেসিক করবা। mgh/t যেভাবে উঠানো হোক, mgh মানে হচ্ছে লম্বভাবে দূরত্ব বা উচ্চতা। এই হেলানো তল না, হেলানো তল দেওয়া থাকে বা যেই তলই দেওয়া থাকে, আমি উচ্চতা এইভাবে বের করবো।
কথা কি ক্লিয়ার? এই মেয়ে, তুমি কি প্রশ্নের উত্তর পেয়েছো? জি স্যার। জি স্যার। ক্লিয়ার বুঝেছো? এই মনে হচ্ছে ক্লিয়ার বুঝো নাই নাকি? জি স্যার বুঝেছি। দুর্বল ভাবে বলছো স্যার মনে হয়। কালকে রেজডাব্লিউ গুলো অ্যান্সার দিতে পারবেন? ও, এইচডব্লিউ ছিল? জি স্যার, এসব ছিল। আচ্ছা, এইচডব্লিউ গুলো কটা এইচডব্লিউ ছিল? স্যার কটা কোশ্চেন এইচডব্লিউ ছিল? তিনটা ছিল স্যার, প্রথমটার আনসার মানে 28,665 28,665 কি একক কি? 65 জুল। জুল। তারপর ওইটাও স্যার 28,665 জুল। পরে 28,665। জি স্যার। মানে প্রশ্ন কি ছিল বলতো? ও আচ্ছা, ওই যে এর ম্যাথ। স্যার হ্যাঁ, ব্লকের এই যে ম্যাথ গুলা। ব্লকের ম্যাথ গুলো, বুঝতে পেরেছি। হ্যাঁ, দুইটা তো আশেপাশে একই হবে। কারণ হ্যাঁ, পরে 3 নাম্বারটা কত ছিল? 3 নাম্বার আনসারটা স্যার 0.98 জুল, ঠিক আছে কিনা জানি না। জি স্যার ঠিক আছে। 98 জুল। বাকিরা জি বলো ঠিক স্যার, আছে ঠিক কিনা? আছে। স্যার ঠিক আছে। হ্যাঁ, এই তো বাকিরা বলছে ঠিক আছে, তার মানে ঠিক আছে। ওকে, এবার আমরা কি আমাদের রেগুলার পড়া যাবো? জি স্যার। জি স্যার। জি স্যার। এবার কিন্তু রেগুলার পড়াটা রেগুলার কমপ্লিট করবা। আমি এবার এই অধ্যায়টা শেষ করার পরে একদিন টাইম দিব। একদিনের মধ্যে যারা সমস্যাগুলো বলতে পারবে তাদের সমস্যাগুলো সলভ করা হবে। না হলে স্যার ধীরে কিন্তু ধীরে পড়তে একদিনে থাকবে। তো সব আনসার কমপ্লিট হয় না, মানে ওকে, সমস্যা তারপরে বললে তো সমাধান করতে সময় লাগে। না না, তারপরের দিন করবো, আবার সমস্যা নাই। কিন্তু যদি ধীরে ধীরে করি, ওই যে একটা অধ্যায় শুরু করে দিয়েছি তার মাঝে দিয়ে যদি করি তাহলে কি ব্যাস লেগে যায়? ঘটনা বুঝতে স্যার, পেরেছো? তোমাদের স্যার যত আমার সমস্যা থাকবে সকল সমস্যার সমাধান করবো, সমস্যা নাই। কিন্তু এক সিরিয়ালে ওই একটা অধ্যায় শুরু করে দিলাম, পরে তোমাদের আবার ব্যাকে নিয়ে আসলাম, তাহলে তোমাদের ওই খাতার মধ্যে একটু এলোমেলো লেগে যাবে। একটা অধ্যায়ের মাঝে দিয়ে আরেকটা অধ্যায়ের সমাধান চলে আসবে, তখন তোমরা আবার একটু বিব্রত বোধ করবা। এই জন্য এই কাজটা করা যাবে না। বলো। স্যার একটা কথা ছিল। স্যার আমাদের বিকারনেসে তো পরীক্ষা অষ্টম অধ্যায়ে দিছে। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে অষ্টম অধ্যায়ে কতগুলো প্রমাণ আছে, এগুলা কি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নাকি হচ্ছে আপনি যেভাবে প্রমাণ করান শুধু সূত্রের জন্য ওইটুকুই? অষ্টম অধ্যায়ের জন্য প্রমাণগুলো ইম্পর্টেন্ট। তোমাদের অষ্টম অধ্যায় আছে তাই তো? এইটুকু কোশ্চেন। হ্যাঁ মনে জি রাখবা স্যার, এই যে ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায়, সেকেন্ড পেপারের পঞ্চম অধ্যায়, এই দুইটা অধ্যায় প্রমাণ আসতে পারে। জি স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, এই দুইটা অধ্যায় মনে রাখবা, ফার্স্ট পেপারের অষ্টম, সেকেন্ড পেপারের পঞ্চম। তোমরা আমাকে বলো তো, এই 4টা সূত্র তোমরা চিনো কিনা? জি স্যার। জি স্যার। ভালোভাবে চিনো নাকি একটু কম কম? এই ভালোভাবে চিনা আর একটু কম কম চিনা মানে কি জানো? মনে করো তুমি একদিন একটা ওই পয়লা বৈশাখের মেলায় ঘুরতে গেলাম, মেলায় ঘুরতে যাওয়ার পরে কোনো একটা জায়গায় একটা মানুষকে দেখলাম, 2-3টা কথাও বললাম, তারপর আর ওনার সাথে কোনো পরিচয় নেই। ওনাকে যেভাবে তুমি চিনো, আর তোমার বাসায় যে তোমার আব্বু অথবা আম্মু আছে, অথবা তোমার দাদা দাদি আছে, অথবা তোমার আপন ভাই বোন আছে, তাদেরকে যেভাবে চিনো, দুই চিনার মধ্যে পার্থক্য আছে না? জি স্যার। বলো, এই সূত্রগুলো কার মতো ছিল? মেলায় যে মানুষ থেকে দেখেছিলাম, সেই মানুষের বয়স কত, কোথায় থাকে, কি করে, সবকিছু জানি না। কিন্তু আমার যে ছোট ভাই আছে, সে ক্লাস 7-এ পড়ে, তার বয়স কত, কোন স্কুলে পড়ে, কতক্ষণ পরে, সবকিছু জানি। সত্য না মিথ্যা? জি স্যার। জি স্যার। আর এই সূত্রগুলো যদি ছোট ভাইয়ের মতো তুমি জানো বা বোনের মতো তুমি যদি জানো, তাহলে বলতে পারবা জি ডাবল প্রাইম কি? এইচ গভীরতা আকাশ স্তরণ পৃথিবীর এইচ পৃষ্ঠ। গভীরতা অভিকর্ষ ত্বরণ। গুড। তাহলে এইচটা হলো গভীরতা, ভূপৃষ্ঠ থেকে গভীরে।
এবার জি ল্যামডাটা কি? আণবিক গতির জন্য ল্যামডা অক্ষাংশ অভিকর্ষ ত্বরণের মান। গুড, এই তো। এই জিটা কি? ভূপৃষ্ঠে ওই ল্যামডা অক্ষাংশ তো ভূপৃষ্ঠে আছে। এটা হচ্ছে আমরা যেটা সাধারণত ধরি সেই মানটা হচ্ছে জি 9.8। এটা একটা কমন মান, কিন্তু এই মান থেকে এটা কি করে আপ ডাউন করে। তো এইটা মূলত হচ্ছে মেরু অঞ্চলের মান। এটা মূলত হচ্ছে মেরু অঞ্চলের মান, একটু পরে তোমরা বুঝবা। এবার আমাকে বলো ওমেগাটা কি? কৌণিক ত্বরণ। কৌণিক ত্বরণ না, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। বলো কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক হ্যাঁ, কৌণিক বেগ। বেগ। এই আরটা কি? আরটা পৃথিবীর ব্যাসার্ধ। আরটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। পৃথিবীর হ্যাঁ, ব্যাসার্ধ। ল্যামডা হচ্ছে অক্ষাংশ। ওকে, এইবার আমরা একটা অঙ্ক করব। বিষুব অঞ্চল, মেরু অঞ্চল ও 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। বিষুব অঞ্চল, মেরু অঞ্চল ও 45 ডিগ্রি অক্ষাংশে অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করো। দেখি কে কে পারে। তোমরা কি অঙ্কটা পারতেছো নাকি পারতেছো না? আমাকে বলো অঙ্ক কি তোমরা করতেছো নাকি বসে আছো? স্যার এটার মানগুলো তো জানি, কিন্তু কিভাবে করব? ওকে, বিষুব অঞ্চলে বিষুব অঞ্চলের ক্ষেত্রে ল্যামডার মান কত বলো? ল্যামডার মান হচ্ছে 0 ডিগ্রি। আর মেরু অঞ্চলের ক্ষেত্রে তাহলে কত? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো এবার আমরা লিখবো, আমরা জানি জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। এখানে জি এর মান তো আমরা জানি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওমেগা মানে হচ্ছে 2π/t। ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কার কৌণিক কম্পাঙ্ক বা কার কৌণিক বেগ? পৃথিবীর কৌণিক বেগ। কার কৌণিক বেগ? পৃথিবীর কৌণিক বেগ। পৃথিবী একবার ঘুরে আসতে কয় বছর সময় নেয়?
1 বছর। 1 বছর। এই একদিন, একদিন, একদিনে 24 ঘন্টা, 24 ঘন্টায় হলো 1 ঘন্টায় 60 মিনিট, আবার 60 সেকেন্ডে 1 ঘন্টা, সরি 1 মিনিট। এটা হয় 86,400, 86,400। বলো আমাকে ওমেগার মানটা কত হয়? ওমেগা এর মান কত হয় আমাকে বলো। আর এর মান হলো, আরেকবার 7.27 into 10 to the power -5. -5। জি স্যার। 27 এর পরে কত? 3 ডিজিট নেই আমরা? 272। 272, ওকে 272। এইবার এই মানগুলো তোমরা এখানে বসাবা। 9.8 minus 7.272 into 10 to the power -5 whole square into 6.4 into 10 to the power 6। ল্যামডার মান 0 হলে cos 0 ডিগ্রির মান কত? 1। 1 কে বর্গ করলে 1 ই থাকবে। এইবার এই মানটা কত হয় সেটা আমাকে জানাও। 9.7 661 661 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা? জি স্যার। ওকে, এবার নিচে লিখবো মেরু অঞ্চলের ক্ষেত্রে, মেরু অঞ্চলের ক্ষেত্রে ল্যামডা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। যদি হয় তাহলে লিখবো, আমরা জানি ল্যামডা ইকুয়াল টু 90 কেন হবে? এটা, এটা জি স্যার। এইটা ছিল চিত্র, এটা হলো মেরু, সরি বিষুব অঞ্চল, আর এটা হলো মেরু, এইটাও মেরু, এটাও মেরু। এই জায়গায় ছিল আমাদের প্রতিপাদন করার সময় পি, এটা ল্যামডা। তাহলে মেরু না বিষুব অঞ্চলের সাথে যে কোণ উৎপন্ন করে সেটাই মূলত অক্ষাংশ বলি। যদি মেরু অঞ্চল হয় তাহলে এই কোণটা কয় ডিগ্রি হবে? 90। 90 ডিগ্রি। জি ল্যামডা ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস স্কয়ার ল্যামডা। জি মাইনাস ওমেগা স্কয়ার আর কস 90 ডিগ্রি হোল স্কয়ার সমান হচ্ছে জি সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মেরু অঞ্চলে জি এর মান আমরা যে জি এর মানটা ব্যবহার করি তার সমান হবে, কিন্তু বিষুব অঞ্চলের দিকে যত আসতে থাকবে জি এর মান তত কমতে থাকবে। এইবার তোমরা বের করবা 45 ডিগ্রি অক্ষাংশে ল্যামডার মান 45 ডিগ্রি ধরে বলো মানটা কত হয়? ল্যামডা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হলে জি ল্যামডা ইকুয়াল টু 9.783 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, কারো কোনো আপত্তি আছে? না স্যার, এটাই আছে। এই যারা আজকে লিভ নিচ্ছে তাদের বড় একটা ক্ষতি হবে,
কারণ আমি এখন পড়াবো কৃত্রিম উপগ্রহ। সেকেন্ড টাইম বুঝাবো না নিশ্চয়ই, তোমরা জানো। কৃত্রিম উপগ্রহ বুঝাবো আমি এখন, যারা লিভ নিচ্ছে 2-3-4 জন লিভ নিচ্ছে, আমি কিন্তু সেকেন্ড টাইম বুঝাবো না। আজকে পড়াবো কৃত্রিম উপগ্রহ, একটা গুরুত্বপূর্ণ টপিক। এবং বুঝতে হবে কৃত্রিম উপগ্রহ কি, তোমরা কি জানো? স্যাটেলাইট। স্যাটেলাইট, স্যাটেলাইটের বাংলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। আসলে এটা কি বলতো? এটা আমাদের কি কাজে লাগে? বাংলাদেশের একটা স্যাটেলাইট আছে, জানো তো? জি স্যার, বঙ্গবন্ধু স্যাটেলাইট। ওকে, ঠিক আছে, তারা এতটুকু তো জানো। আসলে এটা কি, এটা সম্পর্কে কার কি ধারণা আছে? যে কোনো একজন 1 মিনিট বলো, 1 মিনিট। স্যাটেলাইট নিয়ে যদি একটা রচনা লিখতে দেওয়া হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে রচনা লিখবা, তাহলে লিখতে হবে না? স্যার স্যাটেলাইট দিয়ে মনে হয় হচ্ছে মানে টিভি, তারপরে নেটওয়ার্কিং এর কাজটা করে, মানে এটা হচ্ছে সামগ্রিক কথা, নেটওয়ার্কের কাজ। মানে আমরা যাতে দূরে যোগাযোগ করতে পারি বা দূরের জিনিস অতি সহজেই বুঝতে মানে নিজেদের জানার মধ্যে আনতে পারি, এটা। গুড, ভালো কথা বলেছো। হ্যাঁ, খুবই সুন্দর তথ্য দিয়েছো। স্যাটেলাইট হচ্ছে এমন একটা বস্তু যেটা পৃথিবীর চারদিকে ঘুরে। স্যাটেলাইট হলো এমন একটি বস্তু যেটা পৃথিবীর, বলো কোন দিকে ঘুরে? পৃথিবীর চারদিকে। পৃথিবীর চারদিকে ঘুরে। এবার পৃথিবী কি গ্রহ না নক্ষত্র? গ্রহ। গ্রহ আর নক্ষত্রের মধ্যে পার্থক্য কি? নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘোরে। ঘুরে, নক্ষত্র ঘুরায়। নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে। ওকে, ঠিক আছে, উত্তর ঠিক আছে। গ্রহ আর নক্ষত্র, নক্ষত্রের আরেকটা বাংলা বলো তো, নক্ষত্রের আরেকটা বাংলা কি? নক্ষত্রের কি বলে, প্রতিশব্দ আছে না? এই তোমরা বাংলা পড়ো না নাকি শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি পড়ো? নক্ষত্রের প্রতিশব্দ জানি না স্যার, ভুলে গেছি। এই তারা, তারকা, এগুলো শোনো নাই? নক্ষত্র কিন্তু স্যার ওগুলো তো তারা, তারকা, নক্ষত্র। তারকা, আমরা রাতের আকাশে যে তারাগুলো দেখি সেইগুলো হচ্ছে নক্ষত্র। তার মানে নক্ষত্র আর গ্রহের মধ্যে মূল পার্থক্য হলো এই, নক্ষত্রের নিজস্ব আলো আছে, মানে ওইখান থেকে আলো ছড়ায়, আর গ্রহগুলোর নিজস্ব কোনো আলো নাই। গ্রহগুলোর নিজস্ব কোনো আলো নাই। ওকে, তাহলে পৃথিবী হলো একটা গ্রহ। পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেটা কি? চাঁদ। চাঁদ। এবার আমি আমার টপিকের দিকে যাচ্ছি, কিন্তু মনোযোগ দিও। পৃথিবীর একটা উপগ্রহ আছে, সেটা হলো চাঁদ। আমাদের পৃথিবী যদি এটা হয়, এই পৃথিবীর চারদিকে চাঁদ ঘুরে। এটা হলো চাঁদ, এইটা হলো গ্রহ, আর এইটা হলো উপগ্রহ। তাহলে উপগ্রহ হলো ওই বস্তু যেটা পৃথিবীর চারদিকে ঘুরে। পৃথিবীর জন্য উপগ্রহ আর কি, অন্য গ্রহের জন্য উপগ্রহ আছে। তো আমরা পৃথিবীর জন্য যেই উপগ্রহটা পাইলাম সেটা হলো পৃথিবীর চারদিকে ঘুরে। এই চাঁদটা মানুষ বানাইছে, তাই না? অনেক বছর আগে। না স্যার। এই চাঁদটা হলো প্রাকৃতিক। এই চাঁদটা কি? প্রাকৃতিক। প্রাকৃতিক। এইবার যদি মানুষ কোন একটা বস্তুকে পৃথিবীর চারদিকে ঘুরাইতে পারে, মানুষ যদি কোনো একটা বস্তুকে
পৃথিবীর চারদিকে ঘুরাতে পারে, তখন ওই বস্তুটাও হয়ে যায় উপগ্রহ পৃথিবীর জন্য। কিন্তু এই উপগ্রহটা মানুষের বানানো নাকি প্রাকৃতিক? মানুষের বানানো মানুষের বানানো। মানুষের বানানো, এই জন্য এটার নাম হচ্ছে কৃত্রিম, কৃত্রিম ভাবে তৈরি করা। তাহলে এটা উপগ্রহ, এটা উপগ্রহ, এটা প্রাকৃতিক উপগ্রহ আর এটা হলো কৃত্রিম উপগ্রহ। তাহলে কৃত্রিম উপগ্রহ কি তোমরা কি বুঝেছো? জি স্যার। কৃত্রিম উপগ্রহ হলো মানুষের পাঠানো যে বস্তু পৃথিবীর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তাকে বলা হবে কৃত্রিম উপগ্রহ। সংজ্ঞাটা একটু লিখে নাও, কৃত্রিম উপগ্রহ সংজ্ঞাটা একটু লিখে নাও। মানুষের পাঠানো যে সকল বস্তু পৃথিবীর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের কৃত্রিম উপগ্রহ বলে। বলো তাদের কি বলে? কৃত্রিম উপগ্রহ। তাদের কৃত্রিম উপগ্রহ বলে। তো কৃত্রিম উপগ্রহটা কি? আপাতত আমরা এতটুকু বুঝেছি, নাকি বুঝি নাই? জি স্যার। এবার আমরা দেখবো একটা কৃত্রিম উপগ্রহ কিভাবে পৃথিবীর চারদিকে ঘুরে। একটা কৃত্রিম উপগ্রহ কিভাবে পৃথিবীর চারদিকে ঘুরতে পারে সেটা আমরা একটু দেখতে চাই। তোমরা কি দেখতে চাও নাকি দেখতে চাও না? ইয়েস স্যার, দেখতে চাই। অবশ্যই দেখতে চাই। হ্যাঁ, আমরা ম্যাথমেটিক্স এর মাধ্যমে অর্থাৎ সমীকরণের মাধ্যমে আগে দেখি, তারপরে এটা নিয়ে অনেক কথা বলবো। সবাই চিত্রটা এবার আঁকবা। আগের চিত্রটা জরুরি ছিল না, এই চিত্রটা জরুরি। আঁকো। তোমরা হেডলাইন দিবা। হেডলাইন দিবা কৃত্রিম উপগ্রহের বেগ ও আবর্তন কালের রাশিমালা। স্যার কৃত্রিম উপগ্রহের সংজ্ঞাটা আরেকবার বলবেন প্লিজ? কৃত্রিম উপগ্রহের সংজ্ঞাটা আরেকবার বলবো? জি স্যার। মানুষের পাঠানো যে সকল বস্তু পৃথিবীর চারদিকে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে তাদের কৃত্রিম উপগ্রহ বলে। তোমরা এখন যে হেডলাইনটা লিখবা সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের বেগ ও আবর্তন কালের রাশিমালা। এই যখন লাইন কেটে যাবে 1 মিনিট আগে আমাকে একটু সংকেত দিও, মনে করি। আমাদের কয় মিনিট আছে মিটিং এর? 8 মিনিট। ওকে।
লিখে নাও, আমি বুঝাবো, সম্পূর্ণটা বুঝাবো, সম্পূর্ণটা বুঝিয়ে তারপরে ছুটি দিব আজকে, এর আগে ছুটি দিব না। তোমাদের লাইন কেটে গেলে আরেকবার জয়েন করবা। তোমাদের কি এরপরে পড়া আছে কারো? জি স্যার, আছে 3টা বাজে। আচ্ছা, যদি 1-2 মিনিট বেশি লাগে একটু কনসিডার করো, ঠিক আছে? কিন্তু এটা বুঝে তারপরে বের হইও আর কি। তোমাদের লেখা শেষ? তোমাদের জি স্যার। লেখা শেষ শেষ জি হলে স্যার, আমি জি স্যার। এখন কেটে দিব, কেটে দিয়ে আবার জয়েন করব। স্যার আর একটু সময় লাগবে। ওকে, লেখা শেষ হলে আমি কেটে দিব, কেটে দিয়ে জয়েন করে বুঝাবো, কারণ এর মাঝে দিয়ে কেটে যাবে। বুঝানোর পরে তোমাদের যত প্রশ্ন আছে আমি শুনবো, কোনো সমস্যা নেই। কেটে দেই? না জি স্যার, স্যার। আরেকটু আছে স্যার, আরেকটু। লেখা কি শেষ সবার? জি স্যার। ওকে, স্যার এখানে লাস্টে r+h³ কিভাবে হলো? r+h হোল কিউব স্যার। কিভাবে হয়েছে সেটা বলবো? জি স্যার। পুরোটাই তো বলবো, একটু তো বলি নাই এখন, সম্পূর্ণটা বলবো এখন। হ্যাঁ, খেয়াল করো, একটা গুরুত্বপূর্ণ সূত্র হলো একটা বস্তুকে তুমি যখন ঘুরাবা তার কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সূত্র, অনেক জায়গায় এটা অনেক ভাবে ব্যবহার করা হবে। তো এই সূত্রটা আমরা জানি তো, একটা বস্তুকে যখন ঘুরানো হবে বা বস্তু যখন ঘুরবে তখন তার কেন্দ্র বিমুখী একটা বল হয়। এটা কি আমরা জানি নাকি জানি না? ইয়েস স্যার। গতিবিদ্যা অধ্যায়ের একেবারে লাস্টের দিকে কেন্দ্রমুখী ত্বরণ আর কেন্দ্রমুখী বলের রাশিমালা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ওইটা বিভিন্ন জায়গায় লাগবে আর অনেকবার এটা ব্যবহার করবে। ওকে, খেয়াল করো, মনে করি এখানে যে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর চারদিকে ঘুরতেছে, সেই কৃত্রিম উপগ্রহটার ভর হলো এম। এম ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে এস উচ্চতা, এই যে দেখো, ভূপৃষ্ঠ থেকে এস উচ্চতায় একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চারদিকে ঘুরছে। কত বেগে ঘুরছে? বি বেগে পৃথিবীর চারদিকে আবর্তনরত। পৃথিবীর ভর এম এবং পৃথিবীর ব্যাসার্ধ ধরলাম আমরা আর, এটা আমরা আগেই জানি।
আবার বলছি, এম ভরের একটি কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় বি ব্যাগে পৃথিবীর চারদিকে আবর্তনরত। এই কথাটা তোমরা বুঝেছো কিনা? তোমরা কি এই কথাটা বুঝেছো নাকি বুঝো নাই? জি স্যার, বুঝেছি। জি স্যার, ওকে। আমাকে এবার বলো, ভূপৃষ্ঠ থেকে কৃত্রিম উপগ্রহটা কত উঁচুতে আছে বলেছি? এই উচ্চতায়। এই উচ্চতায়। আর ওই জায়গায় থেকে পৃথিবীর চারদিকে কত বেগে ঘুরছে? ভি বেগে। ভি এই বেগে। এই জায়গায় বেগের দিক হবে এটা, এই যে এটা হবে বেগের দিক। আমরা জানি বৃত্তাকার পথে যখন ঘুরে কোনো বস্তু, তখন যে কোনো মুহূর্তে তার বেগের দিক হয় স্পর্শক বরাবর। বলো কি বরাবর? স্পর্শক বরাবর। স্পর্শক বরাবর, ওকে। এবার কৃত্রিম উপগ্রহের কেন্দ্র বিমুখী বল, আরেকবার। স্পর্শকের দিকটা উল্টা দিকে হইতে পারে না? এবার যদি এই দিকে ঘুরে, এই দিকে যদি ঘুরে তাহলে এই দিক হবে, আর যদি এই দিকে ঘুরে তাহলে এই দিক হবে। যেই দিকে ঘুরবে সেই দিকে হবে। ওকে, এবার বলো, কৃত্রিম উপগ্রহের কেন্দ্র বিমুখী বল। কৃত্রিম উপগ্রহটাকে আমি যদি একটা বস্তু হিসেবে ধরি, তাহলে এই বস্তুটা কত ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে? আর প্লাস এইচ। আর প্লাস এইচ। কেন্দ্র থেকে কৃত্রিম উপগ্রহের দূরত্ব 4+h। যদি r+h ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরে, তাহলে তার কেন্দ্র বিমুখী বল, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে সে একটা বল লাভ করবে, সেটা হচ্ছে F। সেই বল হবে F1 ধরলাম আমরা, F1 = mv²r। এখানে r এর জায়গায় হলো r+h। আমরা যে সূত্রটা জানি mv²r, আমরা এটা জানি তো নাকি জানি না? ইয়েস স্যার, জানি। তাহলে কৃত্রিম উপগ্রহ যখন ঘুরতে থাকে, তখন কেন্দ্র থেকে বাইরের দিকে সে একটা বল লাভ করে। এইবার পরের লাইন দেখি, কৃত্রিম উপগ্রহ ও পৃথিবীর আকর্ষণ বল। আমরা জানি মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, তাহলে এখানে কৃত্রিম উপগ্রহ আর এখানে হলো পৃথিবী, এই দুইটার মধ্যে একটা আকর্ষণ বল কার্যকর হবে না? জি স্যার। জি স্যার, হবে। কার্যকর হবে। সে আকর্ষণ বলের মান হচ্ছে F2 = G(m)(m)/r²। এখানে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব হলো r+h, এই জন্য আমরা লিখলাম r+h²। তোমাদের এই দুইটা সমীকরণ লিখতে কোনো সমস্যা আছে কিনা বলো? না স্যার। না স্যার। ওকে, এইবার দেখি, কেন্দ্র বিমুখী বল বাইরের দিকে টানে, আর পৃথিবীর যে আকর্ষণ বল সেটা হলো পৃথিবী তার কেন্দ্রের দিকে টানে। কিন্তু যখন একটা কৃত্রিম উপগ্রহ এই কক্ষপথে ঘুরে, তখন ওই অবস্থাটাকে বলা হয় সাম্যাবস্থা। ওই অবস্থাটাকে কি বলা হয়? সাম্যাবস্থা। এই সাম্যাবস্থায় কেন্দ্র থেকে বাইরের দিকে বলের মান যা, কেন্দ্র থেকে ভিতরের দিকে বলের মান তাই হতে হবে। যদি কোনো কারণে কেন্দ্রের দিকের বলের পরিমাণ বেশি হয়, তাহলে কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর দিকে চলে আসবে। আবার যদি কেন্দ্র থেকে বাইরের দিকের বলের পরিমাণ বেশি হয়, তাহলে এই বস্তুটি বা কৃত্রিম উপগ্রহটি পৃথিবী থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। কথা সত্য না মিথ্যা? ইয়েস স্যার। জি স্যার। সাম্যাবস্থায় F1 এবং F2 দুইটা হইতে হবে সমান। এই যে F1 বাইরের দিকের বল আর F2 হলো ভিতরের দিকের বল। তাহলে F1 এর মান আমরা বসিয়ে দিলাম, F2 এর মান আমরা বসিয়ে দিলাম। এই m কাটা যায়, একটা r+h, এখান থেকে একটা r+h কাটা যায়। তাহলে ডান পাশে থাকে gm, ডান পাশে থাকে একটা r+h, এখানে হলো v²। যদি আমরা স্কয়ারটাকে ডান পাশে নিয়ে যাই, তাহলে v = √gm/r+h। এই ভিটা হলো কৃত্রিম উপগ্রহের বেগ। তুমি একটা কৃত্রিম উপগ্রহকে কত উচ্চতায় স্থাপন করতে চাও, সেটার উপর নির্ভর করে তুমি ওই কৃত্রিম উপগ্রহটার বেগ
কত দিতে হবে বা কৃত্রিম উপগ্রহের বেগটা কত দিলে এই কৃত্রিম উপগ্রহটা এইভাবে ঘুরতে পারবে, সেই ক্যালকুলেশনটা আমরা এই সমীকরণ থেকে করতে পারি। কথা কি আমি বোঝাতে পেরেছি নাকি পারিনি? এই ভি হলো কৃত্রিম উপগ্রহের বেগ, আর এইচ হলো কৃত্রিম উপগ্রহটা ভূপৃষ্ঠ থেকে কত উঁচুতে আছে, আর এম তো পৃথিবীর গড় আমরা জানি, আর পৃথিবীর ব্যাসার্ধ এটাও জানি, জি এর মান আমরা জানি। ওকে, এটা কৃত্রিম উপগ্রহের বেগ বের করলাম। এবার একটা কৃত্রিম উপগ্রহের পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে সেটা বের করবো। এটাকে বলে আবর্তনকাল। বলো, সেটাকে কি বলা হয়? আবর্তনকাল। পৃথিবীর চারদিকে একটা কৃত্রিম উপগ্রহ এক পাক ঘুরে আসতে যে সময় লাগে তাকে বলা হয় আবর্তনকাল। এই আবর্তনকালটা আমরা এখন বের করব। আবর্তনকাল বের করার জন্য যে সূত্রটা আমরা ব্যবহার করেছি, দেখো এটা কোথা থেকে আসলো। v = s/t, এটা আমরা জানি নাকি জানি না? ইয়েস স্যার। জি স্যার, জানি। তাহলে t = s/v লেখা যায় না? জি স্যার। s মানে হচ্ছে দূরত্ব, v মানে হচ্ছে বেগ, আর t হচ্ছে সময়। তাহলে যদি একটা বস্তু বা কৃত্রিম উপগ্রহ এখান থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণটা ঘুরে আসে, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করে? এই বৃত্তাকার পথের পরিধি। সত্য না মিথ্যা? জি স্যার। ইয়েস স্যার। তাহলে বৃত্তের পরিধি কি হবে? 2π r। এখানে r মানে হচ্ছে r+h। 2π r+h। কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, নিচে v এর জায়গায় রয়ে গেল। আমরা কি করলাম? এই যে v এর মানটা এখানে বসিয়ে দিলাম। এবার পরের লাইনে কি করলাম? 2π r+h রয়ে গেল। এইটাকে আমরা উল্টে দিলাম, r+h/gm। এইবার এই লাইনের পরে এই লাইন কিভাবে লিখলাম দেখো, x√x। x√x সমান কি লেখা যায়? √x² × x লেখা যায়? জি স্যার। তাহলে এখানে একবারে লেখা যায় না √x³ লেখা যায়? জি স্যার। 2π রয়ে গেল। এই r+h কে তুমি যদি x হিসেবে কল্পনা করো, তাহলে এখানে একটা r+h আছে, আর এখানে r+h ভিতরে গেলে হয়ে যাবে একটা স্কয়ার, এই যে এটা x² এর মতো। তাহলে স্কয়ার আর একটা r+h একবারে হয়ে যাবে r+h³। তোমরা কি বুঝেছো নাকি বুঝো নাই? স্যার বুঝেছি। বুঝছি স্যার। তাহলে আমরা দুইটা সমীকরণ বের করলাম কৃত্রিম উপগ্রহ। এটা নিয়ে আরো কথা আছে আমাদের, আগামী ক্লাসে ইনশাআল্লাহ এটা নিয়ে কথা বলবো, এবং বিভিন্ন ধরনের অঙ্ক আছে এখানে, সেই অঙ্কগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা করব। তোমাদেরকে আমি যেটা জিজ্ঞেস করবো আগামী ক্লাসে, সেটা হলো কৃত্রিম উপগ্রহের বেগের সমীকরণ কি আর কৃত্রিম উপগ্রহের আবর্তন কালের সমীকরণটা কি সেটা জিজ্ঞেস করব। আর এটা কিভাবে হলো, সাম্যাবস্থায় কোন দুইটা সমান হবে সেটা আমি জিজ্ঞেস করব। এই কয়েকটা পয়েন্ট তোমরা একটু ভালোভাবে দেখে রাখবা, যেন আগামী ক্লাসে উত্তর দিতে পারো। আর এপ্রিল মাসে বেতন মনে হয় কয়েকজন স্টুডেন্টের বাকি আছে, তোমরা একটু দেখো তো কিভাবে যাওয়া যায়। আল্লাহ হাফেজ।